দর্শক, এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে তারই দলের রিপাবলিকান সিনেটররা দাঁড়িয়েছে। এটা যখন প্রকাশ হয়েছে তখন সারা বিশ্বে রাজনীতিতে নানান রকমের কথা চলছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে যখন তার দলের রিপাবলিকান যে সিনেটররা আছে সেই সিনেটররা যখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সেখানে তার অস্তিত্ব আসলে কতটুকু। একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে যেখানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্পষ্ট বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান ইরান যুদ্ধ কেন্দ্রিক যে সমস্ত পদক্ষেপ, এই পদক্ষেপের বিরুদ্ধে তার দলের সিনেটররা ইতিমধ্যে 4 জন সিনেটর তার দলের বিরুদ্ধে মানে অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু ভোট দিয়েছে। চলুন আমরা বিষয়টা আমরা স্পষ্ট হয়ে জানার চেষ্টা করব যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন তারই দলের 4 রিপাবলিকান সিনেটর। একবার কল্পনা করে দেখেন তো যে তার দলের সিনেটররা যখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সেখানে তার অস্তিত্বটা কোথায় থাকে। ওয়ার পাওয়ার্স অ্যাক্টের আওতায় একটি প্রস্তাব পাস হয়েছে সেখানে সিনেটে। সেখানে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাত থেকে অনেকটাই কমে গেছে। নিয়ম আছে যে সেখানে প্রস্তাবটি 50 থেকে 47% ভোট হয়তো পাস হয়েছে 50% ভোট পেয়ে। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, যে এই কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট কোনোভাবেই যুদ্ধে সামরিক যে অভিযান সেটা কিন্তু পরিচালনা করতে পারে না। কংগ্রেসের অবশ্যই সেখানে অনুমোদন লাগবে। এখন কংগ্রেসের অনুমোদন নেওয়ার জন্য সেখানে দেখেন কংগ্রেসের 4 জন সিনেটর যারা যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল যে রিপাবলিকান, সেখানে 4 জন সিনেটর তার বিপক্ষে ভোট দিয়েছেন। যদিও পাশ করেছে 50, 47 এবং 50, 47% ভোট দিয়েছিল তার বিপক্ষে, 50% তার পক্ষে দিয়েছে। এখানে ট্রাম্প হয়তো এই প্রতিযোগিতা সে জিতে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, যে পর্যায়ক্রমে তার দলের মধ্যে যেভাবে কোন্দল সৃষ্টি হচ্ছে বা ফাটল ধরার চেষ্টা হচ্ছে বা চলছে, এভাবে যদি চলতে থাকে আগামী দিনে ট্রাম্পের যে ক্ষমতা নড়বড়ে হয়ে যাচ্ছে বা ক্ষমতা যে টিকবে না সেটা ভবিষ্যতের একটা পূর্বাভাস দিচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন কেন্টাকির সিনেটর র্যান্ড পল, মেইনের সিনেটর সুশান কলিন্স, আলাস্কার সিনেটর লিসা মুরকস্কি এবং লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি। যে এই যে সমস্ত সিনেটররা তার বিপক্ষে ভোট দিয়েছে, যেখানে ডেমোক্রেসি যে সমস্ত দলগুলো আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তারা তার বিপক্ষে ভোট দিতে পারে। ডেমোক্র্যাট আছে সেখানে তারা তার বিপক্ষে ভোট দিতে পারে, কিন্তু খোদ যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল রিপাবলিকান, এই রিপাবলিকান পার্টির সিনেটররা তার বিরুদ্ধে ভোট দিয়েছে। এখন আগামী দিনে আসলে এই যে ট্রাম্পের যে ক্ষমতা খুবই হ্রাস হয়েছে, ম্লান হয়ে যাচ্ছে, ক্ষমতার যে হ্রাস হয়ে যাচ্ছে, ক্ষমতার যে পাওয়ার কমে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এবার ট্রাম্প কিন্তু ঠিকই হারে হারে টের পাচ্ছে। দেখেন এখানে ইরানি মার্কিন ইসরায়েলি হামলা শুরু হয় 80 দিন পরে এই ভোটকে ট্রাম্পের জন্য প্রকাশ্যে তিরস্কার হিসেবে দেখা দিচ্ছে। গত 28শে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়, সেখান থেকে আগামী 60 দিনের মধ্যে তাদের যুদ্ধ বন্ধ হওয়ার কথা, কারণ ট্রাম্প রাষ্ট্রপতি হিসাবে 60 দিনের বেশি সামরিক অভিযান চালাতে পারে না। 60 দিনের বেশি তাকে যদি সামরিক অভিযান চালাতে হয় তাহলে সেখানে সিনেটের অবশ্যই অনুমোদন নিতে হয়। সেই ক্ষেত্রে ট্রাম্পের শেষ সময়সীমা শেষ। এখন ট্রাম্প এই যে ভোট গ্রহণ শুরু করে দিচ্ছে, এখানে দেখেন এখানে তার অনুমতি নিতে হলে আরো 40 দিন তিনি অনুমতি নিতে পারেন। সেই অনুমতি নেওয়ার জন্য তাকে অবশ্যই কংগ্রেসের সমর্থন দরকার আছে। এখন কংগ্রেসের সমর্থন ছাড়া তিনি আগামী দিনে ইরানের উপর হামলা করতে পারবে না। যার কারণে তিনি কি করতেছেন, সম্প্রতি আমরা লক্ষ্য করতে পারতেছি যে ট্রাম্প কিন্তু প্রতিনিয়ত ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে বা হুমকি দিচ্ছে, কিন্তু হুমকি দেওয়ার 2 দিন পরে বা 3 দিন পরে তিনি বলতেছে যে যুদ্ধ আপাতত স্থগিত। কারণ এটা হচ্ছে তার দেশের যে সাংবিধানিক নিয়ম আছে, আইন আছে, সেই আইনের পরিপন্থী যদি তিনি কাজ করতে যান ভবিষ্যতে হয়তো সেই আইনের বেড়াজালের মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে যে ট্রাম্পের এই যে ইরান যুদ্ধ সেখানে কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন যেখানে সাধারণ মানুষ থেকে সাধারণ মানুষের মধ্যে দেখেন প্রায় 10,000 মানুষ কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আরো সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা বের হয়ে আসছে সেখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরান যুদ্ধে গিয়ে 42টি যুদ্ধ বিমান এবং বিভিন্ন মানে অনেকগুলো ড্রোন তারা হারিয়েছে। তাদের সফলতাটা কি? যুক্তরাষ্ট্রের কিন্তু সফলতা নাই। এই যে 42টা যুদ্ধ বিমান যেখানে লক্ষ কোটি বিলিয়ন টাকা বা ডলার যেখানে ব্যয় করা হয়েছে, সেখানে আসলে যুক্তরাষ্ট্রের যে ইরান যুদ্ধে তাদের কিন্তু সফলতা সেখানে নেই। লক্ষ লক্ষ ডলার বা কোটি কোটি ডলার তারা যে এই যে এক্সপেন্ড করলো তারা যে ইরান যুদ্ধে, সেখানে কিন্তু তাদের কোনো সফলতা নাই। এই সফলতা না থাকার পিছনের কারণটা কি? অবশ্যই এখানে ট্রাম্পের ব্যর্থতা আছে। ট্রাম্পের ব্যর্থতা হচ্ছে ট্রাম্প যে সমস্ত একঘেয়েমি পদক্ষেপ নিচ্ছে, রাষ্ট্রের যে সমস্ত সিনেটর আছে বা এই যে কংগ্রেসের অনুমতি ছাড়া তারা যে সমস্ত পদক্ষেপগুলো নেয়, কংগ্রেস তাকে বিভিন্ন পরামর্শ দেয়, সেই পরামর্শগুলো তিনি কানে নেন না।
একক সিদ্ধান্তে তিনি কাজ করে থাকেন, যার কারণে তার এই ভরাডুবিটা আজকে কংগ্রেসের মধ্যে ব্যাপকভাবে সমালোচনার জন্ম দিয়েছে বা ব্যাপকভাবে তাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তিনি কিন্তু আজকে দেখেন ট্রাম্পের হাতে অন্তত আর 40 দিন বাকি আছে। এই 40 দিনের মধ্যে যদি তিনি ইরান যুদ্ধকে কোনোভাবে যদি কন্ট্রোলিং না করতে পারে, সেক্ষেত্রে ট্রাম্প পরিপূর্ণভাবে তিনি কিন্তু ব্যর্থ। যদি এই 40 দিনের সময়ের মধ্যে তিনি যদি ইরানকে কোনোভাবে যদি ব্যালেন্স করতে না পারে বা ইরান যুদ্ধে তিনি সফলতা না পারেন, অথবা এই যে সমঝোতা যে আলোচনা চলতেছে, শান্তি আলোচনা, এই শান্তি আলোচনার মধ্য দিয়ে যদি ইরান যুদ্ধটাকে তিনি সফলতার কোনো আভাস যদি জনগণকে না দেখাইতে পারে বা যুক্তরাষ্ট্র যে এই ইয়াতে তাদের সিনেটরদেরকে না দেখাইতে পারে, সেক্ষেত্রে আগামীতে ট্রাম্পের যে নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি হচ্ছে এটা অনেকটা নিশ্চিত। কারণ মধ্যবর্তী নির্বাচন হবে প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের, যেখানে ভরাডুবি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন সেই যে সমস্ত পদক্ষেপগুলো হাতে নিবে, অবশ্যই সেখানে ট্রাম্পের কিন্তু অত্যন্ত সুকৌশলী হয়ে তাকে হাতে নিতে হবে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন আগে কিন্তু ট্রাম্প হুমকি দিয়েছিল যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানের উপর আক্রমণ হবে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রশাসন মিলে। কিন্তু দেখা গেল যে 24-48 ঘন্টা পার হইতে না হইতে তিনি কিন্তু ঘোষণা দিলেন যে ইরানের সাথে আমাদের কৌশলগত আলোচনা অনেকটাই পজিটিভ, যার কারণে তাদের সাথে একটা খুব শীঘ্রই শান্তি চুক্তি হয়ে যাবে। যার কারণে তাদের যে ঘোষিত যে যুদ্ধ হওয়ার কথা ছিল, পরিকল্পনা ছিল, সেটা আপাতত স্থগিত ঘোষণা করছি। এই যে ট্রাম্পের যে দ্বিচারিতা, তার যে কথাবার্তা, তার যে সমস্ত পদক্ষেপগুলো, এগুলো বিশ্ব রাজনীতিতে এখন হাস্যরসে পরিণত হয়েছে। যে ট্রাম্প আসলে তিনি আসলে কি করতে চাচ্ছেন? এই ক্ষণে ক্ষণে ইরানের উপর আক্রমণ করার হুমকি দিচ্ছে, আবার তিনি পিছিয়ে যাচ্ছেন। তার মানে এখানে যে যুক্তরাষ্ট্রের দুর্বলতা বহির্বিশ্বে কিন্তু প্রকাশ পাচ্ছে। ইরান যুদ্ধে যে তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন আগামীতে, এটা কিন্তু তার কিন্তু ব্যর্থতার অনেকটাই বহিঃপ্রকাশ, অনেকটাই পরিচয় দিচ্ছে তিনি এখন ব্যর্থ। কিন্তু সে হার মানতে নারাজ। যদিও বিশ্বের অনেক পরাশক্তি রাষ্ট্রগুলো বুঝে ফেলেছে যে ট্রাম্প ইরান যুদ্ধে হার মানবে না, ঠিক আছে, কিন্তু তিনি যে পরাজিত এটা তিনি সেটা মুখে স্বীকার করতেছে না। কিন্তু বাস্তব অর্থে হলো তিনি কিন্তু বুঝতে পারতেছেন যে ইরানকে কোনোভাবে সামরিক শক্তি দিয়ে দামানো আর কখনোই সম্ভব হবে না। কারণ ইরানের পিছনে রয়েছে 2টি পরাশক্তি রাষ্ট্র, যে চীন এবং রাশিয়ার মতো 2টি পরাশক্তি রাষ্ট্র। এই 2টি রাষ্ট্র যেখানে ইরানের পাশে থেকে কাজ করতেছে, সেখানে যুক্তরাষ্ট্রের মতো একক শক্তি এই রাষ্ট্র দুটি বিপক্ষে গিয়ে দাঁড় করিয়েতে কিন্তু সেখানে সফলতা পাবে না। এটা যুক্তরাষ্ট্র বেশ তারা টের পেয়েছে। কারণ বিশ্বের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে বারবার যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আপনি শান্তি আলোচনার মধ্য দিয়ে ইরানকে সমঝোতার দিকে নিয়ে আসেন। যুদ্ধ করে সেখানে ইরানের পক্ষে বা বিপক্ষে দাঁড়িয়ে আপনি কিন্তু সফলতা পাবেন না। ইভেন যে খোদ যে মার্কিন এই সাবেক একজন প্রেসিডেন্ট, তিনিও কিন্তু একটা পরামর্শ দিয়েছেন, বারাক ওবামা। তিনি বলেছেন যে এই মুহূর্তে যুদ্ধের যে পরিস্থিতি, সেখানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি করা উচিত। যুক্তরাষ্ট্রের সাথে যদি পারমাণবিক চুক্তি করে, তাহলে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে এবং ইরানের জন্য ভালো হবে। যুদ্ধ কোনো দেশের জন্য আসলে মঙ্গল বয়ে নিয়ে আসে না। যুদ্ধ থামাইতে গেলে সেখানে 2টি রাষ্ট্রের যে সমস্ত শর্তগুলো থাকে, সেই শর্তগুলোর মধ্যে ছাড় দিয়ে তারা একটা সমঝোতার মধ্যে আসতে হয়। এখানে ইরানের সবচেয়ে মূল ফ্যাক্ট হয়েছে পারমাণবিক অস্ত্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করতে দিবে না, কিন্তু ইরান এর পিছপা হবেন না। তিনিও চাচ্ছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ছাড়বেন। তো এই বিষয়টি নিয়ে যখন দর কষাকষি হচ্ছে, তখন অবশ্যই এখানে 2টি রাষ্ট্রের মধ্যে একটা সমঝোতা সাপেক্ষে পারমাণবিক চুক্তি হওয়া দরকার। তবেই 2টি রাষ্ট্রের মধ্যে সমঝোতা হবে বা 2টি রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরে আসবে, তথা মধ্যপ্রাচ্যের মধ্যে শান্তি ফিরে আসবে। দর্শক, আপনারা কি মনে করছেন যে আসলে এই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে পারমাণবিক চুক্তি হওয়ার পরামর্শ দিয়েছে বারাক ওবামা, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আপনাদের মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে করে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কোনো তথ্য যদি ইনফরমেশন দিয়ে থাকতে পারি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। পরবর্তী বিশ্বের যে সমস্ত রাষ্ট্রের যে যুদ্ধ চলছে, চলমান যুদ্ধ বা চলমান পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সঠিকভাবে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই চ্যানেলে শুধুমাত্র আমি আমার নিজস্ব একঘেয়েমি কথাবার্তা বলে থাকি না, বিশ্বের বিভিন্ন নিউজ পোর্টাল থেকে সঠিক তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। কারণ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আপনারা বৈশ্বিক যে সমস্ত পরিস্থিতিগুলো, এগুলো কিন্তু অনেক সময় জানতে পারেন না। তাই একটি ভিডিওর মধ্যে হয়তো বা বিশ্বের যে সমসাময়িক বা চলমান পরিস্থিতিগুলো থাকে, সেই চলমান পরিস্থিতিগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো সেগুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।